পরিস্থিতি আসলে এতটাই বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আমেরিকাকে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধের আলোচনা থেকে সরে যেতে হবে। আপনি যদি হুট করে একটা দেশের একটা ভূখণ্ড আর একটা দেশের হাতে তুলে দেন শক্তির বলে, তাহলে সেটা তো সে দেশের জনগণ কিংবা ইন্টারন্যাশনাল নর্মস এন্ড ভ্যালুসকেও আপনাকে ওভারলুক করা হলো, তাই না? এত হত্যাকাণ্ডের পরে, এত মানুষ মারা যাওয়ার পরে, এত জায়গা দখল হওয়ার পরে, এত ধ্বংসযজ্ঞের পরে এখন যদি রাশিয়ার টার্মে সবকিছু মেনে নিতে হয় তাহলে তো যুদ্ধটার প্রয়োজন ছিল না। তুমি আসলে শান্তি এবং শান্তির পথে তুমি বাগড়া দিচ্ছ। তুমি তো জানো না তুমি যুদ্ধটা হারছো, আমরা তোমার পাশে না থাকলে তুমি আরো হেরে যাবে। একটা মিত্র শক্তির তো এরকম ল্যাঙ্গুয়েজে কথা বলা উচিত না। শক্তিশালী দেশগুলো কি করবে? পার্শ্ববর্তী ছোট দেশগুলোকে দখল করবে। বাংলাদেশ, ভারত বাংলাদেশের দিকে আগ্রাসন চালাতে পারে, চীন তাইওয়ানের দিকে আগ্রাসন চালাতে দখল করতে পারে। শক্তি যার, ভূখণ্ড তার। চ্যাটাম হাউসের প্রোগ্রাম ডিরেক্টর তিনি বলছিলেন যে যদি আমেরিকা মনে করে তাদের মতো করে এটি বিষয়টি হবে না এবং না হলে তারা এগোবে না, তাহলে তাদের উচিত এই আলোচনা থেকে পুরো সরে যাওয়া। আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি আসলে এতটাই বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আমেরিকাকে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধের আলোচনা থেকে সরে যেতে হবে, নাকি আমেরিকা যেভাবে চাচ্ছে পুরো বিশ্ব অন্যভাবে চাচ্ছে, অর্থাৎ এই চাওয়ার পার্থক্যের কারণেই যেটি একদিনে সম্ভব ছিল সেটি 100 দিনে হচ্ছে না? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো সবাই দেখলাম একদিনে ইউক্রেন যুদ্ধ যে তিনি থামাতে পারবেন না, এটা আমরা আগেও বলেছিলাম এবং এটা প্রমাণিত হলো। তার উপর তিনি তো আরো অনেক মানে ওয়াদা করেছিলেন, অনেক প্রমিস করেছিলেন, যেমন গাজার যুদ্ধ তিনি থামিয়ে দেবেন, সেগুলো হয়নি। জিনিসপত্রের দাম কমাবেন, সেটাও সেইভাবে হয়নি। ইউক্রেনের যুদ্ধে ফেরত আসি। ইউক্রেনের যুদ্ধের ব্যাপারটা এটা খুবই দুঃখজনক যে আমরা ইউক্রেনের পাশে ছিলাম 2 বছরের বেশি, 2 বছর 5 মাস, আমরা বলতে আমেরিকানরা, এবং তাদেরকে তাদের যে সভেরেনিটি, তাদের যে সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের, সেটা রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার নামে আমরা সেই অস্ত্রপাতি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সারা পৃথিবীকে বোঝাতে চেষ্টা করেছি যে এটাই আমাদের উদ্দেশ্য, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং দেশের সার্বিক সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু এখন তো আমরা দেখলাম এগুলি আসলে কথার কথা ছিল। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শুধু এখান থেকে সরে আসেননি, তিনি আপনারা কয়েকদিন আগে মানে ফেব্রুয়ারি মাসে যখন হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কি এসেছিলেন, তখন তো দেখেছেন তাকে অনেকটা প্রায় অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, যেগুলো আমরা খবরে দেখেছি। এবং তিনি যেটা বলেছেন যে তুমি আসলে শান্তি এবং শান্তির পথে তুমি বাগড়া দিচ্ছ, তুমি তো জানো না তুমি যুদ্ধটা হারছো, আমরা তোমার পাশে না থাকলে তুমি আরো হেরে যাবে। একটা মিত্র শক্তির তো এরকম ল্যাঙ্গুয়েজে কথা বলা উচিত না, একটা মিত্র। এখন এরপরে আমরা এটাও দেখলাম যে যখন হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কি এসেছিলেন, তখন তারা একটা চুক্তি করতে চেয়েছিল ইউক্রেনের সাথে। চুক্তিটা কি? তাদের যে ক্রিটিক্যাল মিনারেল এবং অন্যান্য যে মানে খনিজ দ্রব্যাদি রয়েছে, ইউক্রেনে অনেক খনিজ দ্রব্যাদি, পেট্রোলিয়াম, গ্যাস, তারা ইউরেনিয়াম, অনেক মানে প্রায় $12 ট্রিলিয়ন খনিজ দ্রব্যাদি রয়েছে। সেইটার উপর ডোনাল্ড ট্রাম্প বললো যে আমাদের সাথে একটা ভাগাভাগির একটা চুক্তি করতে হবে। তাতে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠলো যে আসলে তাদেরকে গণতন্ত্রের নামে অথবা সার্বভৌমত্বের নামে হেল্প করার কথাটা যে এটা আসলে মোটেও সত্য না। এখন এই যে নেগোসিয়েশন, এটার থেকে তিনি সরে আসা মানে হচ্ছে আপনার একটা বন্ধু রাষ্ট্রকে বাসের নিচে ঠেলে দেওয়া। কারণ তাদেরকে 2.5 বছর হেল্প করার পরে এখন বলছেন যে তুমি যদি আমাদের কথা না শোনো তো আমরা এই আলোচনাটাতেই নাই। এখন কথাগুলি কি? কথাগুলি হচ্ছে আমরা যেটা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে নেগোসিয়েশনটা ডোনাল্ড ট্রাম্প করতে চায় প্রায় 100% রাশিয়ার টার্মে, রাশিয়ার যেভাবে সুবিধা হবে সেই সুবিধাগুলি কি? তারা 2014 সালে দখল করে নেওয়া ক্রাইমিয়া রেখে দিবে। এখন পর্যন্ত ডনবাস এরিয়াতে যতটা জায়গা তারা দখল করে নিয়েছে গত 2 বছরের উপরে, সেটাও তাদের দখলে রেখে দিবে। তারপরে হচ্ছে ইউক্রেন যাতে নেটোতে কোনোদিন সদস্য হতে না পারে, এই জাতীয় একটা গ্যারান্টি দেওয়া। তা এই জাতীয় সমস্ত টার্ম হচ্ছে পুতিনের টার্ম, এবং পুতিনের টার্মই আসলে ডোনাল্ড ট্রাম্প রাজি হচ্ছে। কিন্তু ইউরোপ সহ ভলোদিমির জেলেনস্কি বলছে যে ক্রাইমিয়া যদি আমরা ছেড়ে দিই তাহলে তো আমাদের যে সংবিধান, গঠনতন্ত্র, তারই বিরুদ্ধে আমরা চলে যাই, কারণ আমাদের রাষ্ট্রের যে একটা সার্বভৌমত্ব, এটাকে আমরা জলাঞ্জলি দিচ্ছি। এর মানে হচ্ছে এখানে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কো রুবিও এবং জেডি ভ্যান্স, তারা যে ল্যাঙ্গুয়েজ এখন কথা বলছে এটা মোরলেস আসলে রাশিয়ার পুতিনেরই ভাষায় কথা বলা, এবং তাতে করে সে খুব সঙ্গীহারা হয়ে গেছে। মানে ভলোদিমির জেলেনস্কি খুবই সঙ্গীহারা হয়ে গিয়েছে এবং সে অনেকটা বেপরোয়া হয়ে বলছে যে আমি সমস্ত ধরনের আলোচনাতেই আসলে অংশগ্রহণ করতে রাজি। এখন
আমেরিকা যদি তার পিছনে না দাঁড়ায় ভবিষ্যৎ আলোচনাতে, তাহলে কিন্তু রাশিয়া তার মতো করে আলোচনাগুলি এগিয়ে নেবে, তার মতো করে মীমাংসা হবে, একটা সিজ ফায়ার হবে 30 দিনের জন্য। তারপরে কোনো একদিন আবার যদি রাশিয়া ইচ্ছা করে যা আরো একটু তার জায়গা দখল করে নেবে, তাহলে কিন্তু সেই ব্যাপারে আসলে কেউ কিছু করার থাকবে না। ডক্টর খালিকুজ্জামান, এটাই তো আসলে মূল প্রশ্ন হওয়া উচিত। সেটা হলো যে জি আমেরিকা, হ্যাঁ, কিছু কিছু শর্ত দিচ্ছে, কিছু কিছু বিষয়ে তারা বলছে যে এইভাবে এইভাবে হওয়া উচিত, কিন্তু আমেরিকা যদি বলে যে এটি নিয়ে আলোচনা এখন বেশি হচ্ছে, যে আমি এই আলোচনার সঙ্গে আর নাই, তখন তো ইউক্রেন এখন যে সব বিষয়গুলো নিয়ে বলছে, তার ক্রাইমিয়া নিয়ে এখন আপত্তি জানাচ্ছে, তখন তো আরো বেশি ভূখণ্ড রাশিয়া যদি নিয়ে নিতে চায়, এই ইউরোপের তো সেই শক্তি নেই যে রাশিয়াকে ঠেকিয়ে রাখবে, কিংবা ইউক্রেনের তো প্রশ্নই আসে না। তাহলে ইউক্রেন আসলে কিসের ভিত্তিতে তারা বলছে যে না আমি মানবো না, কিংবা আমার পক্ষে মানাটা কঠিন হচ্ছে? অন্যদিকে একটা বিষয় তো ক্লিয়ার যে ডোনাল্ড ট্রাম্প এখনো আলোচনার টেবিলে দুই পক্ষকে বসানোর চেষ্টা করে যাচ্ছেন এবং করছেন। সেটি ট্রাম্প বলেই সম্ভব হচ্ছে, অন্য কেউ হলে সম্ভব হতো না। এখন কিছুটা ছাড় তো দিতেই হবে। কিছুটা ছাড় দিতে হবে তো বটেই, কিন্তু আপনি যেটা বলছেন ভলোদিমির জেলেনস্কি তাহলে কিসের উপর ভিত্তি করে বলছে আমি মানবো না, Right. এটা মূলত তারা বলছে দেশপ্রেমের ভিত্তিতে। কারণ তাদের দেশ এটা দখল হয়ে গিয়েছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দখল হয়ে গিয়েছে। এখন তো তারা আগ বারান দিয়ে গিয়ে বলতে পারে না যে দখল হয়ে গিয়েছে, ভালো, ঠিক আছে, আমরা এটাই মেনে নিলাম। এত প্রাণ, এত হত্যাকাণ্ডের পরে, এত মানুষ মারা যাওয়ার পরে, এত জায়গা দখল হওয়ার পরে, এত ধ্বংসযজ্ঞের পরে এখন যদি রাশিয়ার টার্মে সবকিছু মেনে নিতে হয়, তাহলে তো যুদ্ধটার প্রয়োজন ছিল না। তারা তো বলতে পারতো প্রথম 1-2 সপ্তাহ পরেই, ঠিক আছে রাশিয়া যুদ্ধ দখল করেছে, উদ্ধার আমরা তাদের দিয়ে দিলাম। সুতরাং এটা খুবই দুঃখজনক যে আপনি একটা যদি বন্ধুরাষ্ট্র হয়ে একটা দেশকে আপনি সমর্থন করেন, তারপর আধা রাস্তা থেকে গিয়ে আপনি তাও আপনার সমর্থন উইথড্র করে নেন, তাহলে তো অন্যান্য যেসব রাষ্ট্র পৃথিবীতে রয়েছে, ছোট ছোট রাষ্ট্র যারা আমেরিকার উপর নির্ভর করে, যেমন মনে করেন তাইওয়ান, একটা কথার কথা, হ্যাঁ, যে যারা কি তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অথবা স্বতন্ত্র ধরে রাখার জন্য আমেরিকার উপর নির্ভরশীল, তারা তো আর কোনো আস্থা পাবে না আমেরিকার উপর, যে আমেরিকা তো আসলে সময়ে তাদের পাশে থাকবে না। তাহলে এটা তো এবং ভবিষ্যতে অন্য দেশগুলো হয়তো ওই আস্থাটা পাবে না যে তুমি মাঠে নামো, আমি পিছনে আছি, মাঝপথে যে আমেরিকা চলে যেতে পারে এমন একটা আশঙ্কা হয়তো তাদের তৈরি হবে। কিন্তু আরেকটা পয়েন্ট আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে অনেকটা ইউক্রেন কিংবা ইউরোপও বুঝতে পারছে যে এই ক্রিমিয়া হয়তো ছেড়ে দিতেই হবে, কিন্তু তারপরও তারা এখন যে অটল অবস্থান দেখাচ্ছেন, কিংবা এটাও কি একটা নেগোসিয়েশনের বিষয় যে ঠিক আছে এই অঞ্চলটা যদি যায়ও, এর বিপরীতে কিছু যদি নিরাপত্তা আদায় করে নেওয়া যায়, অর্থাৎ রাশিয়া ভবিষ্যতে আর কখনো আক্রমণ করবে না এমন নিরাপত্তা যদি আদায় করা যায়, কোনো কোনো জায়গায় যদি তাদের একটু কম ছাড় দিতে হয়, সেই নেগোসিয়েশন একটা প্রসেস কি হতে পারে? এটা সেই নেগোসিয়েশনের প্রসেসটা হয় বাঞ্ছনীয় ছিল, উচিত ছিল। আর ক্রিমিয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু কোনো প্রশ্নই ওঠে না রাশিয়ার কাছ থেকে আবার ফেরত আনতে পারা, কারণ তার আগেও ডোনাল্ড ট্রাম্প একবার ক্ষমতায় ছিল। কারণ ক্রাইমিয়া দখল হয়ে গিয়েছে 2014-তে, তারপরে ডোনাল্ড ট্রাম্প নিজেও ক্ষমতায় এসেছিলেন 16 থেকে 20, তখন তো তিনি এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেননি এবং এরকম বলেননি যে এটা যে দখল করে নিয়ে গেছে এটা উচিত হয়নি। সুতরাং ক্রাইমিয়ার ব্যাপারটা প্রায় সেটল আমার দৃষ্টিতে, সেটা পারা যাবে না। কিন্তু ক্রাইমিয়ার বাইরে গিয়েও যে মূল ভূখণ্ড, যেটা মূল ভূখণ্ডেরও তো আপনার প্রায় 17 থেকে 20% জায়গা এখন রাশিয়ার দখলে রয়েছে, সেটা তো তাদের ছেড়ে দিতে হবে। এবং সেই দখলকৃত জায়গাটাতে মূলত হাইড্রোকার্বন আছে, মানে পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, কয়লা, এগুলোর প্রায় 50% ইউক্রেনের সমস্ত রসদ অথবা যে খনিজ দ্রব্যাদি, তার 50% বর্তমানে রাশিয়ার দখলে, রাশিয়ার পূর্বাঞ্চলে। প্লাস হচ্ছে মেরিওপল যে একটা সিপোর্ট ছিল, এখন মেরিওপল এবং ওডেসা দুইটাই তো ইউক্রেনের সিপোর্ট, এই দুইটার একটা দখল হয়ে গেছে রাশিয়ার হাতে। আর ওডেসা যদি কোনো কারণে চলে যায় ভবিষ্যতে, তাহলে তো ইউক্রেন একটা ল্যান্ডলকড কান্ট্রি হয়ে যাবে, এটা কোনো মূল্যই সে অর্থে থাকবে না। সুতরাং ক্রাইমিয়া বাদ দিয়েও আমার মনে হয় যেই জায়গাটা দখল করেছে তারও কিছু যদি উদ্ধার করা যেত নেগোসিয়েশনের মাধ্যমে, তাহলে এটা হয়তো ফেয়ার হতো। এখন দেখা যাচ্ছে গায়ের জোরে রাশিয়া যতটা দখল করতে পেরেছে সবটা তো দখলে রাখবেই, উপরন্তু তারা বলছে তোমরা নেটোর আর কখনো সদস্য হওয়ার স্বাদ মন থেকে ঝেড়ে ফেলো, তা নাহলে আরো ক্ষতি আছে তোমাদের সামনে। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে এই শান্তি আলোচনা কিংবা নেগোসিয়েশনটা বারবার দেরি হওয়ার জন্য কিংবা ভেস্তে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রেসিডেন্ট জেলেনস্কিকে দায়ী করা হচ্ছে, এবং আজকেও তিনি এই বিষয়টা নিয়ে টুইট করেছেন। তিনি বলছেন যে জেলেনস্কির চান না বলেই এটা আসলে অনেক দীর্ঘায়িত হচ্ছে, এটা খুব দ্রুত হওয়া দরকার। এবং নিশ্চয়ই মার্কো রুবিওর মন্তব্য শুনছিলেন, তিনি বলছিলেন এটি 1 সপ্তাহের মধ্যে হওয়া উচিত। আমাদের
অগ্রাধিকারের আরো অনেক বিষয় আছে। আমরা ইউক্রেন নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। আমেরিকাকে পুরো বিশ্বের অনেক কিছু দেখতে হয়, নিজস্ব স্বার্থ দেখতে হয়। ইউক্রেনকে নিয়ে এতদিন ধরে পড়ে থাকার আমাদের সুযোগ নেই। এবং শেষ পর্যন্ত লন্ডনে যে ব্রিটেনে বৈঠকটি হওয়ার কথা ছিল, ফ্রান্স, জার্মানি এবং ইউকে, আমেরিকা সবাই মিলে, সেটি শেষ পর্যন্ত তিনি যাচ্ছেন না। আপনার কাছে কি মনে হয় যে আসলে জেলেনস্কির একগুঁয়েমি এটার পিছনে দায়ী, নাকি আসলে ট্রাম্প ঠিক যেভাবে চাচ্ছেন সেইভাবে তিনি করতে পারছেন না বলে যুদ্ধবিরতি কিংবা এই শান্তি আলোচনায় শান্তি স্থাপন হচ্ছে না? ধন্যবাদ আপনাকে জুয়েল ভাই চমৎকার প্রশ্নের জন্য। দেখেন, আমরা পৃথিবীতে এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্টের নেতৃত্বে পৃথিবীর যে একটা ক্রান্তিকাল চলছে, এই ক্রান্তিকালকে স্বীকার করে নিয়ে আপনি যদি পৃথিবীতে কোনো বাস্তব সমস্যার সমাধান করতে চান, তাহলে দ্য ফ্যাক্ট অন দ্য গ্রাউন্ডস আপনাকে বিবেচনা করতে হবে। ইউক্রেন তার যেটা জেলেনস্কি যেটা বলেছে যে ক্রাইমিয়া বিষয়টাই কিন্তু সবচেয়ে বড় একটা ইস্যু হিসেবে, এবং যেটা ইউক্রেনের সংবিধানের মধ্যেও আছে যে তাদের কোনো ভূখণ্ড তারা অন্য কোনো রাষ্ট্রকে জোরপূর্বক দখল করলে সেটা দিতে পারবে না, বা সেই জন্য তাদের উদ্ধারের জন্য তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এখন দেখেন, রাশিয়ার কাছে শুধু ক্রাইমিয়া না, আরো 4টা অঞ্চল ওখানে দখল করা আছে। রাশিয়া আসলে এখানে কি চায়, ইউক্রেনই বা কি চায়, বা আমেরিকা বা কি চায়? আমেরিকা যেমন চায় দ্রুত একটা ডিল সম্পন্ন করতে। আমাদের প্রেসিডেন্ট প্রমিস করেছিলেন একদিনে উনি এই সমস্যার সমাধান করবেন। যদি এই কথাটা খুব ইম্যাচিউর ছিল, এটা কারণে আমরা এটা কথার কথা হিসেবে আসলে তার প্রায়োরিটি লিস্টে হয়তো বিষয়টি ছিল, এটি একটি কথার কথা হিসেবে নিতে হবে। রাইট। এখানে মানে রাশিয়া কি চায়? রাশিয়াও কিন্তু এখন যে ডিলটা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছে তা কিন্তু না। ব্যাক এন্ড ফোর্থ, মানে আমাদের যে এনভয় আছে তিনি কিন্তু রাশিয়ার মুখে এখন এবং কথা বলছেন বিভিন্ন ডিটেলস নিয়ে। এবং ইউক্রেন চায় এখানে একটা আপাতত আনকন্ডিশনাল সিজ ফায়ার, এবং যাতে কথাবার্তা জারি থাকে। এখন দেখেন, পৃথিবীর একটা নর্মস আছে যে কিভাবে করে আপনি একটা রিজিওনাল টেরিটোরিয়াল প্রবলেমকে আপনি সলভ করবেন, তাই না? এখন কথা হচ্ছে, আমরা এই শতাব্দীতে দেখেছি আরো পৃথিবীতে 2-1টা দেশ, ছোট ছোট দেশ উদ্ভব হয়েছে। সেখানে আসলে প্রক্রিয়াটা কি ছিল, জাতিসংঘের প্রক্রিয়াটা কি ছিল? এখন সেই প্রক্রিয়ার মধ্যে না গিয়ে আপনি যদি হুট করে একটা দেশের একটা ভূখণ্ড আর একটা দেশের হাতে তুলে দেন শক্তির বলে, তাহলে সেটা তো সে দেশের জনগণ কিংবা ইন্টারন্যাশনাল নর্মস এন্ড ভ্যালুসকেও আপনাকে ওভারলুক করা হলো, তাই না? এভাবে হয় না। আর এভাবে যদি হয় কোনো কিছু, তাহলে শক্তিশালী দেশগুলো কি করবে? পার্শ্ববর্তী ছোট দেশগুলোকে দখল করবে। বাংলাদেশ, ভারত বাংলাদেশের দিকে আগ্রাসন চালাতে পারে, চীন তাইওয়ানের দিকে আগ্রাসন চালাতে দখল করতে পারে। শক্তি যার, ভূখণ্ড তার। আসলে এইভাবে তো হয় না। এইভাবে হয় না, কিন্তু বাস্তবে এটাই হচ্ছে। যুক্তিতে কিংবা নৈতিকতার জায়গা থেকে হয় না, সেটা বলতে পারেন। বাস্তবে হতে গেলেও আপনাকে তো এখানে যে রিজিওনাল যে প্লেয়ার গুলো আছে তাদের দিকটাও তো আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরেন, রাশিয়া চায় তার নিরাপত্তা। আমি স্বীকার করি রাশিয়ার নিরাপত্তার দরকার আছে। ইউক্রেনের নেটোতে যাওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে যদি রাশিয়ার নিরাপত্তা আসে, তাহলে হ্যাভিং সেড দ্যাট, উই এগ্রি উইথ দ্যাট। এবং এটাতে কিন্তু ইউক্রেনের কোনো সমস্যা নেই। ইউক্রেন কিন্তু এই বিষয়টা মেনে নিয়েছে। ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নেতে যুক্ত থাকতে পারে, কিন্তু নেটোর সাথে সে যুক্ত হবে না, কারণ রাশিয়ার বর্ডার লাইনে রাশিয়ার একটা সিকিউর করতেই হবে। তারপরে মনে করেন যে মিনারেলস বিষয়, যেমন আমেরিকার একটা লো আছে যে ইউক্রেনের যে মিনারেলস এন্ড রিসোর্স গুলো আছে সেগুলো যেন ডিলের মাধ্যমে তারা নিতে পারে, রাইট? অনেক টাকা খরচ হয়েছে এই যুদ্ধে আমাদেরকে, আমরা সেটাকে শুধু আসলে রিকভার করতে পারি। তো এইসব কিছু দেখে মনে হয় যেন ওটা একটা ব্যবসায়িক ডিলে পরিণত হয়েছে অনেকটা আমেরিকার কাছে এবং আমাদের প্রেসিডেন্টের কাছে। আসলে এভাবে করে বিষয়গুলো হয় না। যেটা হওয়া উচিত যে আপনার যদি ভিতরে কম্পেশন এন্ড সেন্সিটিভিটি না থাকে টুয়ার্ডস দ্য পিপল অফ এ পার্টিকুলার কান্ট্রি, তাহলে আপনি আসলে মূল সমস্যার সমাধান করতে পারবেন না। হয়তো তড়িঘড়ি করে বা প্রেশার দিয়ে কোনো সমস্যার সমাধান তাৎক্ষণিক করতে পারেন, কিন্তু এই সমস্যাটা কিন্তু স্থায়ী সমাধান হবে না, এটা কিন্তু লেগেই থাকবে। এরকম সমস্যা পৃথিবীতে কিন্তু অনেক দেশের সাথে লেগে আছে। যেমন পাকিস্তান, কাশ্মীর নিয়ে ভারতের সাথে পাকিস্তানের লেগে আছে। এখন আপনি যদি সত্যি কোনো সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনাকে যে রোলটা প্লে করতে হবে সেটা হচ্ছে একটা সেন্সিটিভ এন্ড কম্পেশনের রোল, যেটা মানুষ কি চায়, ওই রিজনের জন্য কি ভালো হবে, লং টাইম পিস এন্ড সিকিউরিটি এন্ড সভরেনিটির জন্য কোনটা ভালো হবে। এগুলোর জন্য আমি মনে করি যে আমরা এখন মিডল অফ একটা ডিসকাশনের মধ্যে আছি। মার্কো রুবিও যেটা যেতে চান নেই, আমি মনে করি এটাও হচ্ছে একটা ট্রাম্প কার্ড। একটা ডিলে আপনি শত শত ট্রাম্প কার্ড থাকে খেলার মধ্যে, ব্যাক এন্ড ফোর্থ থাকে, আলোচনা থাকে। এগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখনো আমরা আসলে কোনো রেজাল্ট পাবো না, কিংবা আমরা জানি না যে ভিতরে কোন কোন আর অন্যান্য কন্ডিশনস গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তবে অবশ্যই এটা শেষ যখন হবে তখন আমরা একটা ভালো উপলব্ধি এখান থেকে পাবো। তবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে মিডল অফ দি ডিলে আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারবো না। তবে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল নর্মস এন্ড ভ্যালুস এন্ড রিজিওনাল সভরেনিটি এন্ড সিকিউরিটি এন্ড ইউক্রেনের জনগণের প্রতি সিম্প্যাথি রেখেই যে ডিলটা সবচেয়ে ভালো হবে, সেই ডিলটাই কেবলমাত্র হতে পারে লং স্ট্যান্ডিং ডিল। আদারওয়াইজ যদি শর্টকাট কোনো ডিল হয়, যেমন আপনি দেখেছেন যে কাশ্মীর যদিও মুসলিম পপুলেটেড এরিয়া, 1947-এ ওখানকার একটা রাজা, যিনি হিন্দু রাজা ছিলেন, তার একটা
দিল্লির সাথে তার একটা ডিলের মাধ্যমে গোটা কাশ্মীর কিন্তু এমন একটা জায়গার মধ্যে চলে যায় যে আজ পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান হয়নি, এবং আপনি দেখতে পাচ্ছেন ইদানিং সেখানে কি হচ্ছে। তো শুধু একটা ডিল করলেই কিন্তু সেটা হবে না, এটা লং স্ট্যান্ডিং আসপেক্ট দেখে, ফিউচার দেখে, জনগণের এক্সপেকটেশন বুঝে যদি আমরা সময় নিয়ে ওখানে একটা ডিল করি, জাতিসংঘ ওখানে ইনভলভ হওয়া খুব জরুরি। আমি জানি না কেন জাতিসংঘ ওখানে ইনভলভ করা হয়নি। এর মধ্যে দিয়ে কেবলমাত্র আমরা একটা লং স্ট্যান্ডিং ডিলে পৌঁছাতে পারি, হুইচ ইজ নেসেসিটি রাইট দিস মোমেন্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।